নমস্কার। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রিন্স মণ্ডল। এই পর্বে আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আমি এই প্রতিবেদনের শুরুতেই দুটো প্রবাদ বাক্য বলবো, যে প্রবাদ বাক্য দুটো ভীষণভাবে প্রচলিত আছে আমাদের গ্রাম বাংলায়। তাহলে তার মধ্যে একটি হলো, গায়ে মানে না আপনি মোড়ল। গ্রামের কিছু মানুষ থাকে, এই ধরনের মানুষ, যে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে চায় যে সে যেন গ্রামের মোড়ল, অথচ পাড়ার রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, তার দিকে মানুষ, একটি বাচ্চাও পর্যন্ত তার দিকে ফিরে তাকাতে চায় না, তাকে পাত্তাও দেয় না। অথচ সে আহ, কাউকে দেখলে একটু যেচে গিয়ে উপদেশ দেওয়া, কারোর সঙ্গে যেচে কথা বলে একটি মাতুব্বারি মাতুব্বারি ভাব দেখানো, এরকম মানুষ কিন্তু আপনি আপনার এলাকায় বা আপনার পাড়ায় খুঁজে পাবেন। অনেক পাওয়া যায় খুঁজে। সব জায়গাতে এরকম লোক দু একটা থাকে। আবার আরেকটি প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। আমার প্রতি আমার মায়ের যা দরদ থাকবে, মায়ের যা ভালোবাসা থাকবে, পাড়ার যে যাকে আমি মাসি বলে ডাকি বা মাসিমা বলে ডাকি, মনে হয় এমনও ভাব করে আমার আমার মায়ের থেকে আমার প্রতি তার ভালোবাসা বা তার দরদ বেশি। এই যে দুটো প্রবাদ বাক্য বললাম, একটাও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই সমাজে একেবারে অচল, সমস্ত রকম ভাবে ভিত্তিহীন একটি বিষয়। কোনোভাবেই হতে পারে না মায়ের থেকে মাসির দরদ বেশি। কোনোভাবেই মান্যতা পায় না, যাকে কেউ গ্রামের মূল্য দেয় না, যাকে কেউ পাত্তা দেয় না, সে গ্রামের মোড়ল হবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। তেমনই দেখা গেল, একজন ইউটিউবার, আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি তাদের মধ্যে একজন আছেন, সে নতুন হ্যাংলা, নাম আর বলছি না, নতুন হ্যাংলা বলে একজন একটু বয়স্ক ধাঁচের, তিনি মাঝে মাঝে এই বামপন্থীদের এমন উপদেশ দেন যে তার উপদেশ শুনে যদি চলে, তাহলে মনে হলো যেন সিপিএম পার্টি কালকেই শাসন ক্ষমতায় চলে আসবে, এমন কিছু কিছু উপদেশ তিনি। একটি প্রতিবেদন সম্প্রতি পেশ করেছে, আজকেই সম্ভবত পেশ করেছে, আমি দেখছিলাম প্রতিবেদনটি। আমি তার প্রতিবেদন দেখি যে তিনি নিজেকে ওই যে গায়ে মানে না আপনি মোড়ল এবং ওই যে মায়ের থেকে মাসির দরদ বেশি, সেরকম গোছের কথাবার্তা, সেরকম গোছের প্রতিবেদন তিনি উপস্থাপন করেন। তিনি বলছেন, তার উপদেশ শুনে রাখি, যদি সিপিএম পার্টি রাজনীতিটা করে, তাহলে সিপিএম পার্টি কালকেই ক্ষমতায় চলে আসবে। কেমন? এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমি এর আগের প্রতিবেদনে উপস্থাপন করেছি, যে বামপন্থীরা যে অভিযোগ করে যে পশ্চিমবঙ্গে বিজেপি নাগপুর থেকে আরএসএস এর তৈরি করে দেওয়া প্রেসক্রিপশন বা ফর্দ মেনেই পশ্চিমবঙ্গে রাজনীতি করে। এই রাজনীতি করতে গিয়ে হিন্দুত্ববাদী রাজনীতি করে, হিন্দু মুসলমানের রাজনীতি করতে গিয়ে মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে বিভাজন ঘটিয়ে তাদের রাজনৈতিক ফায়দা তুলতে চায়। তার মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বিজেপি, বঙ্গ বিজেপি বিশেষ করে হাড়ে হাড়ে টের পাচ্ছে। ৭৭ ছিল তো, তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ, চুরি দুর্নীতির যে অভিযোগ, তার বিরুদ্ধে মানুষ যখন রাগে ক্ষোভে ফুঁসছে, তখন তৃণমূলের হাত ধরে বাংলায় বিজেপি বিজেপি বাসা বেঁধেছিল, এটা বামেদের অভিযোগ। সেই সময় তৃণমূলের এই চুরি দুর্নীতির অভিযোগের উপরে দাঁড়িয়ে রাজ্যের মানুষ বিরক্ত হয়ে তৃণমূলের উপরে বিশ্বাস হারিয়ে বিজেপিকে আঁকড়ে ধরেছিল। বিজেপি ৭৭টা বিধায়কে পৌঁছে গিয়েছিল। যখন মানুষ দেখলো বিজেপি কোনোভাবেই এই চুরি দুর্নীতির বিরুদ্ধে সঠিকভাবে মানুষের এই সুখ দুঃখের সাথী হতে পারে না, তখন বিজেপির প্রতি মানুষের সমর্থন কমে গেল। এখন বিজেপির ৬০-এর ঘরে এসে দাঁড়িয়েছে বিজেপির বিধায়ক সংখ্যা। আবার বিধায়করাও আবার বিজেপি ছেড়ে তৃণমূলে ঢুকে গেছে, এরকমও আছে। অন্যদিকে আমরা দেখেছি গত লোকসভা ইলেকশনে জনসমর্থন, এই হিন্দুত্ববাদী রাজনীতি করতে গিয়ে এতটা জনসমর্থন বেড়েছে তাদের, যে তাদের ১৮ থেকে লোকসভার সদস্য সংখ্যা পশ্চিমবঙ্গে ১২তে এসে নেমেছে। হ্যাঁ, আপনি কথা বলতে পারেন যে বামের তো বাড়েনি, বেড়েছে তৃণমূলের। একথা ঠিক, রাজ্যের মানুষ তৃণমূলকে ভালোবেসে ভোট দিয়েছে, একথা বলার জায়গা নেই। এরা বামেরাও এই যুক্তি দেখিয়েছে। বিজেপিকে মানুষ হারাতে চাইছে দেশের ক্ষতিকারকের দিক থেকে। যে অভিযোগ বামপন্থীরা করে থাকে, যে দেশটাকে বিক্রি করবার দিকে নিয়ে যাচ্ছে এই বিজেপি, কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারছে না,
মানুষের একটি গণতান্ত্রিক পরিবেশে বসবাস করবে সেই জায়গাটা তৈরি করতে পারছে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে দুর্নীতির গন্ধ একবারে ম ম করছে। এই শাসক দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এই দুর্নীতির বিরুদ্ধে বিজেপির যে সরকার চলছে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকেই তো চলে সিবিআই, তার দপ্তর দ্বারা পরিচালিত হয়। অন্যদিকে অর্থ মন্ত্রকের দপ্তর দ্বারা পরিচালিত হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। দুর্নীতির বিরুদ্ধে এরা সঠিক কোনো এখনো পর্যন্ত সিদ্ধান্তে আসতে পেরেছে? কোনো অপরাধীকে এখনো শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারেনি তো। একের পর এক তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা একের পর এক জামিন পেয়ে যাচ্ছে। আরজি করের ঘটনায় দেখুন তো, একমাত্র সঞ্জয় রায় ছাড়া বাকি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত দিতে পারেনি। অথচ এই সিবিআই এবং ইডি দুটোই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই দিক থেকে বিজেপি এতগুলো দিক থেকে ব্যর্থ, কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ, বিজেপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, ওষুধপত্র, জীবনদায়ী ওষুধপত্রের মূল্য বৃদ্ধি ঘটেছে। গরিব মানুষ যে ওষুধ কিনে খায় সে বেঁচে থাকার জন্য, সেই ওষুধের মূল্য বৃদ্ধি ঘটেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো দুর্বল। আমি নিজে জানি বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার কথা যদি জিজ্ঞাসা করেন আমাকে, আমি বলতে পারি এমন রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে এই সারা ভারতবর্ষব্যাপী। সেই রাষ্ট্রায়ত্ত সংস্থা একটা সময় প্রতিদিন 20 কোটি টাকা লাভ করত। একটি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কংগ্রেস আমলে তৈরি একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা দৈনিক 20 কোটি টাকা লাভ করত। এবার ভাবুন মাসে সে কত টাকা লাভ করে সরকারি কোষাগারে জমা দিত, এবং বছরে সে কত টাকা লাভ করে সরকারি কোষাগারে জমা দিত। আর সেই সংস্থাটি আজকে ধুঁকছে, লসে রান করছে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি, দ্রব্যমূল্য বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করতে পারেনি। অন্যদিকে যে দুর্নীতি, সারা ভারতবর্ষব্যাপী যে দুর্নীতি, পশ্চিমবঙ্গে যে দুর্নীতির অভিযোগ শাসকের বিরুদ্ধে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অক্ষম বলেই এই বিজেপির প্রতি মানুষের আস্থা ভরসা কমেছে। আর সেটা বুঝতে পেরেই বিজেপি ওই বামপন্থীরা যে অভিযোগ করে না, ওই যে আরএসএস এর হেডকোয়ার্টার নাগপুর, সেখান থেকে ওদের তৈরি করে দেয় যে ফর্দ, সেই ফর্দ মেনেই সারা রাজ্যব্যাপী চষে বেড়াচ্ছে একবার ধর্মের রাজনীতি করতে গিয়ে শুভেন্দু অধিকারী। তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেই নারদাকাণ্ডে ঘুষের অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো বারে বারে বামপন্থীরা করেছে। আর এই ধর্মের রাজনীতি, ধর্মের হানাহানি করতে গিয়ে মানুষের সুখ দুঃখের বিষয়গুলো বেমালুম ভুলে গিয়েছে বঙ্গ বিজেপি, যার ফলে তো তার জনসমর্থন আজকে তলানিতে। অন্যদিকে তিনি আবার ওই নতুন হ্যাংলা, ওই যে বয়স্ক ভদ্রলোক, আমি তার প্রতিবেদন দেখি, তিনি আবার বলছেন পশ্চিমবঙ্গে নাকি যে বামপন্থীদের বা সিপিআই পার্টির প্রধান রাজনৈতিক শত্রু হওয়া উচিত তৃণমূল, বিজেপি নয়। হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে, শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ বরাবরই বামপন্থীরা করে। আর এই অভিযোগের বিরুদ্ধে লড়াই তো করছে বামপন্থীরা। এই যে নারদা কাণ্ড, সারদা কাণ্ড, এই যে আরজি কর, বিভিন্ন শিক্ষায় নিয়োগের দুর্নীতি, এর বিরুদ্ধে লড়াইগুলো করছে কারা? আদালতের বিরুদ্ধে বামপন্থী আইনজীবীরা লড়াই করছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম থেকে শুরু করে। অন্যদিকে মাঠে ময়দানে লড়াই করছে ওই যে জাল স্যালাইন কাণ্ড, মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে সারা রাজ্য উত্তাল হলো এই অন্যায়ের বিরুদ্ধে। তাহলে তৃণমূলের বিরুদ্ধে তো লড়াই করছে বামপন্থীরা, বিজেপি তো লড়াই করছে না। কেন লড়াই করছে না? আর এই তৃণমূলকে সুবিধে পাইয়ে দিচ্ছে কারা? যে কথা বলছিলেন ওই যে নতুন হ্যাংলার যে ভদ্রলোক ইউটিউবার, তিনি যে বলছিলেন তৃণমূল প্রধান শত্রু হওয়া উচিত, ঠিক কথা, হওয়া উচিত, বুঝে নিলাম। তাহলে বিজেপি কি তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে অন্যায়ের, তার বিরুদ্ধে বিজেপি লড়াই আন্দোলন করছে? একজন বিধায়ক, একজন প্রধান বিরোধী দল, মুখ্যমন্ত্রীর সমতুল্য প্রায় তার মর্যাদা, মুখ্যমন্ত্রীর পদমর্যাদা প্রায় সমান সমান, শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপির প্রধান, তৃণমূল থেকে এসে এখন বঙ্গ বিজেপির মাথায় বসেছে। তাকে কে অধিকার দিয়েছে ধর্ম নিয়ে রাজনীতি করতে? ধর্ম পালন কারা করবে? ধর্ম পালন আমরা যারা সাধারণ মানুষ, আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা ধর্ম পালন করব। ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে যে দুর্নীতি অভিযোগ উঠেছে এই শাসকের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে লড়াইটা আপনি ভুলে গেলেন। কর্মসংস্থান হচ্ছে না, তার বিরুদ্ধে লড়াইটা আপনি ভুলে গেলেন।
তাহলে পরে তো প্রধান অপরাধী হওয়া উচিত বিজেপি, যে অন্যায়ের বিরুদ্ধে ক্ষমতা থাকা সত্ত্বেও সেই অন্যায়ের বিরুদ্ধে সঠিকভাবে হচ্ছে লড়াই আন্দোলন করতে পারছে না। তাহলে তৃণমূল তো অপরাধ করেছে বামপন্থীদের অভিযোগ অনুযায়ী, ঠিক কথা। তাহলে অপরাধীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা কার ছিল? কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারের যে তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি, কি উদ্যোগ নিয়েছেন আপনারা বিজেপির পক্ষ থেকে? আপনি এই কথা একবার ওই যে বাংলার হ্যাংলার ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, আপনাকে বলি, আপনি এই অভিযোগগুলো করেছেন? শুভেন্দু অধিকারী কেন গিয়ে হচ্ছে ধর্মের রাজনীতি করতে গেল? আর এইগুলো ভুলে যেতে হবে। উনি ওই যে উপদেশ দিলেন যে বামেদের ভোট একমাত্র বাড়তে পারে ধর্ম নিয়ে রাজনীতি করলে। মুসলিমদের বিরুদ্ধে রাজনীতি করতে হবে ধর্ম নিয়ে, মুসলিম ধর্মের বিরুদ্ধে। হিন্দু ধর্ম যারা পালন করে সঠিকভাবে তাদের বিরুদ্ধে রাজনীতি করতে, তাদেরকে নিয়ে রাজনীতি করতে হবে। তাহলে হচ্ছে মুসলিমদের বামপন্থীদের ভোট বাড়বে? কোনো দরকার নেই। আমি বলছি একজন সাধারণ মানুষ হিসাবে, একজন প্রতিবেদক বা একজন ইউটিউবার হিসেবে আমি মনে করি ধর্ম নিয়ে রাজনীতি করে ভোট পেয়ার দরকার নেই। তাতে করে যদি সিপিএম ভোট না পায়, বামপন্থীরা ভোট না পায়, না পাবে। মানুষের দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো নিয়ে, দৈনন্দিন জীবনের চাহিদা, মৌলিক যে অধিকার, সেগুলো নিয়ে লড়াই আন্দোলন করতে হবে মানুষকে ঐক্যবদ্ধ করে। আজকে বিজেপি সেটা করতে পারলো না। সেই কারণেই এই ধর্ম নিয়ে রাজনীতি করতে না পারার কারণে ধর্ম নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কথা বলবে, অন্যদিকে হিন্দুদের বিরুদ্ধে কথা বলবে। এগুলো বললে পরেই হচ্ছে ওই যে বাংলার নতুন হ্যাংলা, তার কথা অনুযায়ী চলতে হবে সিপিআই পার্টিকে। এটা হয় কখনো? এটা মানা যায়? এই হচ্ছে অবস্থা। এরা নাকি আবার সঠিক সংবাদ পরিবেশন করে, টেনে নিয়ে এলো ওই বাংলাদেশকে। আরে বাবা, আমাদের রাজ্যের মানুষ খেতে পারছে না, আমাদের রাজ্যের মানুষের কর্মসংস্থান নেই। বাংলাদেশে কি হলো কি না হলো, আমি এখানে আদার বাবারে যাদের খবর নিয়ে কি করবো? আগে আমার দরকার আমার বাংলার বেকার সমস্যার সমাধান, আগে আমার দরকার আমার বাংলায় গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি, আগে আমার দরকার আমার বাংলায় হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের হচ্ছে কর্মসংস্থান, রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন। তারপরে আমি দেখব। আগে আমার নিজের পরিবার, আমার ছেলের পেটে ভাত নেই, আমি আপনার পেটের ভাত, আপনার ছেলের পেটে ভাত জোগাড় করতে যাবো? এটা হয়? এই যে এই যে ঘৃণ্যতম যে মানুষগুলো আছে সমাজে, মানুষকে চরমভাবে বিভ্রান্ত করে, এরাই হচ্ছে ওই যে যে ধর্ম নিয়ে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনীতি করে, তাদেরকে আশকারা পাইয়ে দিচ্ছে, মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে তারা তো ঘুরিয়ে দিচ্ছেই। আর এই সমস্ত যে ইউটিউবাররা আছে না, ওই যে ওই নতুন হ্যাংলা, এরা 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 কি সঠিক সংবাদ পরিবেশন করে? আপনি বলুন তো। কি মানে কি বলবো বলুন তো, এদের কিছু বলার নেই আমার। আপনি হয়তো ভাবছেন আমি মানে কি বলবো। সিপিআই পার্টি ভালো জানে কিভাবে রাজনীতি করে মানুষের হচ্ছে মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হয়। আমরা দেখিনি বামফ্রন্ট সরকার? আমি নিজে তো দেখেছি। আমি বুঝতে শিখে বামফ্রন্ট সরকার দেখেছি, তৃণমূল সরকার দেখলাম, আরে বিজেপি সরকারও দেখছি। যে কথা বলছিলাম, বিজেপি সরকার দেশটাকে মানে কোথায় নিয়ে গেছে বলুন তো। বারবার একটা কথা বলে বিশ্বগুরু বিশ্বগুরু। কিসের বিশ্বগুরু? নিজের দেশের মানুষের হচ্ছে খাওয়া নেই, কর্মসংস্থান নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষের যে আয় তার সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছে না বাজারে গিয়ে। ওইদিকে বাংলাদেশের কথা নিয়ে চেঁচাচ্ছে ওই নতুন হ্যাংলা, এবং ওই বঙ্গ বিজেপি বাংলাদেশের কথা নিয়ে চেঁচাচ্ছে। ঠিক কথাই, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অন্যায় হচ্ছে, এটা বিরোধিতা প্রত্যেকেই করা উচিত। কিন্তু আমেরিকা থেকে যে হাতে পায়ে শেকল পরিয়ে বেড়ি পরিয়ে আমাদের দেশের মানুষগুলোকে যে দেশে পাঠালো বিমানে করে, ওই যে সেই বিমানে করে পাঠালো, কই সে বেলায় আপনি একটা কথা বলেছেন? নতুন হ্যাংলা, এটা বয়স্ক লোক, আপনি একটা কি কি একটা একটা মন্তব্য করেছেন আপনি? ওই যে আমেরিকা থেকে যেগুলোকে, যে আমাদের দেশের মানুষগুলোকে, গরিব মানুষগুলোকে, হ্যাঁ তারা ভুল পথে গেছে, তাদের একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে তো, মানবাধিকার ওখানে লঙ্ঘন হয়নি? ওই ওই আমাদের দেশের যে লোকগুলো গেছে, তাদের হাতে পায়ে শিকল পরিয়ে পশুর মতো করে নিয়ে এসছে। কোন কথা বলেছেন আপনি? আপনি আবার বামপন্থীদের জ্ঞান দিতে এসছেন ধর্মের রাজনীতি করতে হবে, মুসলিমদের গালাগালি করতে হবে, হিন্দুদের গালাগালি করতে হবে। এই করে রাজনীতি হয়? এই করে ধর্ম নিয়ে মানুষের মানুষের বিভ্রান্ত তৈরি করা যায়, মানুষের মানুষের বিভাজন তৈরি করে দেওয়া যায়। আর এই বিভাজন তৈরি করে দিয়ে এই মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ এই দুটো সরকার, একদিকে বিজেপি, একদিকে রাজ্যের তৃণমূল, মানুষের দৃষ্টিটাকে তার থেকে ঘুরিয়ে দেওয়ার জন্যই আপনাদের মতো কিছু আছে বুড়ো ভাম,
এই বুড়ো ভামগুলো এই যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে উস্কানি দেওয়ার জন্যই, আর মানুষের বিভ্রান্তিটা আরো বাড়িয়ে দেওয়ার জন্যই আপনাদের বুড়ো ভামগুলো এই ধর্মের রাজনীতিকে উস্কানি দেন। এবং এই যারা লড়াই আন্দোলন করে গরিব মানুষের এই দুর্নীতির বিরুদ্ধে, ও যে শোষিত বঞ্চিত মানুষের দুর্দশা নিয়ে বেকার সমস্যার সমাধানের জন্য যারা লড়াই আন্দোলন করে, সেই দিক থেকে মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দিয়ে দেবো, হয় নাকি? দেখছেন তো, এই 2024 সাল পড়ার সঙ্গে সঙ্গে বামেদের যে কিভাবে শক্তি বৃদ্ধি হচ্ছে, সেই বামেদের সমর্থনে কোঅপারেটিভ গুলো আপনি দেখছেন না? কোঅপারেটিভ নির্বাচনে বিজেপি ধূলিসাৎ হয়ে গেছে, প্রার্থী দিতে পারছে না। তৃণমূলও নেই এই কোঅপারেটিভ গুলোতে। দলে দলে লাল ঝান্ডা কাঁধে নিয়ে বামপন্থীদের লড়াই আন্দোলন সামিল হচ্ছে, এটা চোখে পড়ছে না আপনার? চোখে কি নেবা হয়েছে আপনার? এই হচ্ছে অবস্থা এইসব ইউটিউবার। আমি আবেদন করব, আমি একজন ইউটিউবার এসে আমি আবেদন করব দর্শক বন্ধুদের কাছে, ওই যে বাংলার হ্যাংলা, নতুন হ্যাংলা মন না কি একটা আছে, ঘোড়ার ডিম, ওই এই 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 বুড়ো মানুষগুলোই, এই বুড়োটাই, এই বুড়োটাই হচ্ছে বিভ্রান্ত চরম জায়গায় পৌঁছে যাচ্ছে। উনি আবার বলে উনি নিরপেক্ষ। আর তুমি তো কদিন আগে ছিলে হচ্ছে পদপ্রার্থী হয়েছিল, তোমাকে তো দিয়েছে একবারে এক শট মেরেই গোলের বাইরে বের করে দিয়েছে। এই হচ্ছে, এরা হচ্ছে কি ওই যে ইউটিউবে এই ধরনের বিভ্রান্তিমূলক খবরগুলো মানুষ একটু বেশি খায়, চমক দেয়, তো ওই কিছু পয়সার জন্য এইগুলো করে থাকে। করবেন না, অনুরোধ আপনার কাছে অনুরোধ, এই যারা মেহনতি মানুষের বিষয় নিয়ে লড়াই আন্দোলন করছে তাদেরকে, মানুষকে বিভ্রান্ত করবেন না সেই কারণেই। এই হচ্ছে আপনাদের কাছে আজকের আমার এই প্রতিবেদন। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ার, তাহলে দয়া করে এই প্রতিবেদনটাকে একটু শেয়ার করুন। আর ওই বুড়ো ভাম অন্ততপক্ষে তার নজরে একটু আসুক। এটাই হচ্ছে আমার প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি প্রতিবেদনের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই।